ডিসক্লেমার, এই চ্যানেল থেকে কোনো রকম আইনি আদেশ বা উপদেশ দেওয়া হয় না। এই চ্যানেলটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং সাধারণ ধারণা দেওয়ার জন্য। এখানের কিছু তথ্য অন্য জায়গা থেকে নেওয়া হয়ে থাকতে পারে। নমস্কার, আজকে আমি আলোচনা করব বিএলআরও অফিস থেকে অর্ডার শিট কিভাবে বার করবেন। এই অর্ডার শিটটি কেন প্রয়োজন হয়, এই অর্ডার শিটটি কি, বিএলআরও অফিস থেকে যে অর্ডার শিটটা পাওয়া যায় সেই জিনিসটা কি এবং কেনই বা আমরা বের করে থাকি, কেন আমাদের প্রয়োজন হয়। ধরে নিন কোনো জমি যদি ভুলবশত রেকর্ড হয়ে থাকে, স্বাভাবিকভাবেই কাজ করার সময় বিএলআরও অফিসে অনেক ক্ষেত্রেই ভুলবশত রেকর্ড হয়ে থাকে। তো ভুল রেকর্ড বলতে কীরকম, যেটা ভুল হয় সেটা ভুলই, সেটা যদি ধরা পড়ে যায় পরে সেটা না হয় সংশোধন করা যায়, সেটাকে কারেকশন করা যায়। এই জিনিসটা কিন্তু এখন অনলাইন হওয়ার পরে অনেকটা দুর্নীতি অনেকটা কমেই গেছে মানে এখন এই অনলাইন আসার পরে যেটা সিস্টেমটা করেছে সেই সিস্টেমেই কিন্তু ধরা পড়ে যায়। তো যাই হোক, এটা আলাদা বিষয়। আমরা যত দুর্নীতি কমাতে পারি বা ইল্লিগাল রেকর্ড কমাতে পারি, গভর্নমেন্ট সেটাই সবসময় চেষ্টা করে থাকেন। আমরা থাম্বনেলে দেখতে পেয়েছি অর্ডার শিট কীভাবে বের করব এবং অর্ডার শিট কি এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলি রেকর্ডটা কিভাবে ভুল হয়ে থাকে। ধরুন কোনো জমি সরজমিনে দেখছেন যে উভয় পক্ষ সমানভাবে চাষ করে আসছেন। উভয় পক্ষ বলতে এখানে বলতে যাচ্ছি অংশীগণ। কোনো একটা প্লটে 5 জন 10 জন বা 3 জন 4 জন অংশী থাকতেই পারেন, তার ভাইয়ে থাকতে পারে। সেই অংশীগণ সরজমিনে চাষ করছেন বা ভাগ বাটা করে ওনারা চাষ করছেন, ভোগ দখল করছেন। কোনো একটা প্লট নয়, দুটি প্লট বা পুরো বংশের প্লটে ওয়ারিশ সূত্রে যে বংশগত জমিটি রয়েছে সেই জমিটি চাষ করছেন। কোনো কারণবশত কোনো একজন অংশী বাইরে থেকে থাকেন বা মেয়ে অংশী হলে বাইরে বিয়ে হয়ে থাকে, সে এখানে এসে চাষ করেন না, কিন্তু যারা বাড়িতে থাকেন তারাই চাষ করছেন। কিংবা কোনো এক ব্যক্তি, কোনো এক ভাই বাইরে থাকেন চাকরি সূত্রে বলুন, কোনো কাজের সূত্রে, তো তিনিও হয়তো জমি জমা চাষ করতে পারেন না, তো সেই জমিগুলো এনারাই চাষ করেন। তো দেখা গেছে চাষ করতে করতে দীর্ঘদিন যদি হয়ে থাকে, 10 বছর বা 20 বছর এরকম হয়ে থাকে, তো জমিগুলো দেখুন যে যারা চাষ করছিলেন তাদের নামে রেকর্ড হয়ে গেছে। তিনি একজন হয়তো বাদ চলে গেছেন। যিনি বাদ চলে গেছেন তাতে দলিলের ক্ষেত্রে হোক বা বাপ দাদুর সম্পত্তির ক্ষেত্রে হোক, এই বাদ যাওয়া রেকর্ডগুলো বর্তমানে যে এলআর রেকর্ডগুলো হয়ে যাচ্ছে, এলআরের রেকর্ড হয়ে যাচ্ছে, সে যারা বাদ করছেন তিনি তো স্বাভাবিকভাবেই তার জমি খুঁজবেনই। যদি সরজমিনে তার জমি পান বা চাষ করেন, কিন্তু রেকর্ডে দেখছেন গভর্নমেন্ট রেকর্ডে আরেক অন্য নামে রেকর্ড হয়েছে, তো তিনি স্বাভাবিকভাবেই 2 কাঠা বলুন 5 কাঠা বলুন সেই জমি খোঁজার জন্য তাকে বিএলআরও অফিস বা ডিএলআরও অফিস বা এসডিএলআরও অফিস তাকে দৌড়তেই হবে বলতে এখানে তার নিজের জমিটি তিনি পুনরায় ফেরত পেতে চান। তো তিনি দেখবেন কিভাবে বর্তমানে যে রেকর্ড থেকে উনি বাদ গেছেন, কিভাবে বাদ গেলেন, সেই বাদ যাওয়ার জন্য তিনি অর্ডার শিট দাবি করবেন বিএলআরওর কাছে অর্ডার শিট বার করবেন। ধরুন সেই একটা কারণে অর্ডার শিট, কোনো মিউটেশন কেস বা ওয়ারিশ কেস বা মিসকেস বলুন বা কনভার্সন কেস বলুন, কোনো কারণে যদি রিজেক্ট হয়ে যায়, তো সেই রিজেক্ট হওয়ার পেছনে কি কারণ আছে সেই কারণটা জানার জন্য তিনি অর্ডার শিট নিতে পারেন। তো এই অর্ডার শিট কীভাবে লিখতে হয় বা অর্ডার শিট নেওয়ার জন্য কি প্রসেস আছে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। এক স্যাম্পল কপি, একটা অর্ডার শিট দরখাস্ত লেখার স্যাম্পল কপি, সাধারণ স্যাম্পল কপি আপনাদের দেখাবো। তো এই অর্ডার শিট পাওয়ার জন্য, অর্ডার শিট নিতে হলে আপনাকে কেস নাম্বার অবশ্যই জানতে হবে। তো ধরুন 10 বছর আগে রেকর্ডটি হয়ে গেছে, আপনি বাদ গেছেন, তো সেক্ষেত্রে আপনি কেস নাম্বার কোথায় পাবেন? স্বাভাবিকভাবে আপনি কেস নাম্বার পাবেন না। যদি অনলাইন আবেদন হয়ে থাকে, যে রেকর্ডটা ওনারা করে নিয়েছেন, সেই রেকর্ডটা করার জন্য যদি ওনারা অনলাইনে আবেদন করে থাকেন, অনলাইন স্বাভাবিকভাবেই মোটামুটি 2018, 19, 20 বা সম্পূর্ণ চালু হয়ে যায় মোটামুটি 22 থেকে, আমার যতটুকু জানা অনলাইন সিস্টেমটা চালু হয়েছিল। সাইট যদিও ক্রিয়েট হয়েছিল 2018 সাল থেকেই, যেমন খাজনা টাজনা দেওয়ার প্রসেস শুরু হয়, মানে সব ব্লকে একসাথে যে অনলাইন চালু করেছে এরকম কোনো ঘটনা না। তো রানিং হয়ে যায় ধরুন 22-23 লকডাউনের পর থেকে। তো যাই হোক, যদি 2018 সালের পর থেকে যদি ওনারা অনলাইন আবেদন করে থাকেন বা রেকর্ড করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কেস নাম্বার পেয়ে যাবেন।
কেস নাম্বার প্লট দিয়ে সার্চিং করে কেস নাম্বার কিভাবে পাবেন সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, বা যদি কমেন্ট করে জানান অবশ্যই আপনাদেরকে বলে দেব। 2018-র আগে যদি অফলাইন হয়ে থাকে তো সেক্ষেত্রে ধরুন 10 বছর 20 বছর আগে রেকর্ডটি হয়েছে, সেই অর্ডার শিটটা আপনি কিভাবে পাবেন? স্বাভাবিকভাবে এমনি তো দিতে চায় না বিএলআর অফিসে, মৌখিকভাবে কোনো জিনিসই হয় না বিএলআর অফিসে। আপনি যে বিএলআর অফিসে মিউটেশনের বা ওয়ারিশ কেসের যে হিয়ারিংয়ের জন্য বা শুনানির জন্য হাজিরা দেবেন, সেই হাজিরা দেওয়াটার জন্য একটা ফরম্যাট লিখিতভাবে আপনাকে জমা দিতে হয়। তো যাই হোক, যদি আপনাকে কেস নাম্বার খুঁজে নিতে হয় তাহলে অবশ্যই বিএলআর অফিসে থাকে, সেখান থেকে আপনাকে কেস নাম্বার জেনে নিতে হয়। যদি আপনি কেস নাম্বার না জানতে পারেন, ধরুন 20 বছর আগেকার ঘটনা, তাহলে সেক্ষেত্রে আপনাকে পুরনো রেকর্ড বের করে আরএস রেকর্ড বের করে, আরএস রেকর্ডে স্বাভাবিকভাবে আপনার অংশ থাকবেই। ধরুন আরএস রেকর্ড যদি বাবার নামে ছিল বা দাদুর নামে ছিল, সেক্ষেত্রে ওয়ারিশ সূত্রে আপনার বংশপঞ্জিকা বের করবেন বা লিগেল হেয়ার সার্টিফিকেটটা, উত্তরাধিকার শংসাপত্রটা বের করবেন। সেই যে অংশটা পাবেন সেই অংশটাতে আপনি পাবেনই। সেক্ষেত্রে সেই পুরনো রেকর্ড বের করে আপনি তখন মিস্ক পিটিশন করবেন, মিসকেস হবে। আর যদি আপনি কেস নাম্বার খুঁজে পান তাহলে আপনাকে সেই অর্ডার শিটটা বের করে নিতে হবে। তো অর্ডার শিটটা পাওয়ার জন্য যেটা আবেদন করতে হবে সেটা আপনাদের একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল ব্ল্যাঙ্ক পেপারে, A4 সাইজ পেপারে, বা আপনি ডেমি পেপারেও লিখতে পারেন। এই দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি। টু দ্য বিএলআরও করবেন, টু দ্য বিএলআরও, যে বিএলআরও অফিসে আপনি আবেদন করবেন, অর্থাৎ যে বিএলআরও অফিসের আন্ডারে আপনার জমিটি আছে বা যে ব্লকের আন্ডারে আপনার জমিটি আছে, টু দ্য বিএলআরও করবেন। তারপর সেই ব্লকের নামটা দিবেন, ব্লকের ঠিকানা, যে জায়গাটা সেই ব্লক অফিসটি আছে সেই ঠিকানাটা দিবেন এবং জেলার নামটা দিয়ে দিবেন। জেলার নামটা দেওয়ার পরে বিষয়টা লিখবেন। দেখুন, অর্ডার শিট পাওয়ার জন্য আবেদন, বা কোনো মিউটেশন অর্ডার শিট বা ওয়ারিশ অর্ডার শিট পাওয়ার জন্য আবেদন, সিম্পল লিখবেন বিষয়টা। উপরে লিখবেন দেখুন মৌজার নামটা, জেল নাম্বারটা দিবেন এবং কেস নাম্বারটা লিখবেন। কেস নাম্বারটা যদি মিউটেশনের হয়, অর্থাৎ দলিল থেকে যদি সেরকম হয়ে থাকে কেসটা, বা ওয়ারিশ যদি হয়ে থাকে, বা কনভার্সন বা মিস কেস, সেই কেস নাম্বারটা লিখে দিবেন। এখানে দেখবেন লিখবেন মহাশয় উপরে উল্লেখিত মৌজার কেস নম্বর এর অর্ডার শিট পাওয়ার জন্য আবেদন জানায়। একদম সিম্পল লিখে দিয়েছি, সিম্পল না, যাতে ওনারা বুঝতে পারেন যে ইনি কী চাইছেন। সেই দরখাস্ত লিখিতরা একটা কপি ওনারা চাইবেন প্রমাণ হিসাবে। ইতি আবেদনকারী নামটা লিখবেন, পিতার নাম, ঠিকানাটা লিখবেন এবং ফোন নাম্বার মাস্ট লিখবেন। ফোন নাম্বার এখন যে কোনো দরখাস্ততে ফোন নাম্বার মাস্ট, ফোন নাম্বার লাগে, ফোন নাম্বার ছাড়া কোনো কাজ হয় না। যাতে ধরুন অফিসারদেরও কোনো যদি অসুবিধা হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে ফোন করেও জেনে নিতে পারেন যে আপনি কি আবেদন করেছেন, না ভেরিফিকেশন করতে পারেন, বা কখন পাবেন বা এই সময়ে আসুন, বা বিভিন্ন রকম আর কি, যিনি রিসিভ করবেন। এইটা হচ্ছে সিম্পল আবেদন। জিনিসটা আপনি উপরে লিখতে পারেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য অর্ডার শিট এমন, তারপরে সেই শিডিউলটা দিয়ে দিলেন, ধরুন ব্লকের নাম, মৌজার নাম, কেস নাম্বার অমুক, যে এই অর্ডার শিট পাওয়ার জন্য আবেদন করছি, আর উপরে একটা 10 টাকার কোড ফি চিটিয়ে দেবেন। এইটাই ছিল সিম্পল একটা অর্ডার শিট পাওয়ার জন্য আবেদন। আবেদন করার পরে অর্ডার শিটটা আপনাকে প্রস্তুত করে দেওয়া হবে, খোঁজার পরে প্রস্তুত করে দেওয়া হবে সেই অর্ডার কপিটা। সেই অর্ডার শিটটা আপনাকে হয়তো ডিএলআর অফিসে যেতে হবে, ডিএলআর অফিস থেকে যাদের নামে এখন বর্তমান রেকর্ড হচ্ছে তাদেরকে নোটিশ করবেন, বা সরাসরি সেই কেসটাকে ট্রান্সফার করতে পারেন বিএলআর অফিসে, এখানেও আপনাদের হিয়ারিং হতে পারে। সেইভাবে হিয়ারিং হওয়ার পরে যে জমিটা সঠিকভাবে, তার আগে আপনারা যিনি অর্ডার শিটটা খুঁজছেন তাকে অবশ্যই বংশপঞ্জিকা বলুন বা পঞ্চায়েত থেকে ওয়ারিশ সার্টিফিকেটটা ওনাকে বের করে নিতে হবে। যদি রুরাল এরিয়াতে হয়, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে ধরুন পৌরসভা থেকে ওনাকে লিগাল হেয়ার সার্টিফিকেটটা বের করে নিতে হবে, অর্থাৎ উত্তরাধিকারী শংসাপত্রটি, তাকে সেই ডকুমেন্টটা রেডি করে নিতে হবে। তো সেই বিএলআর অফিসে যদি সেই কেসটাকে আবার রিভাইজ করা হয় বা পুনরায় রেকর্ড করা হয়, সেখান বিএলআর অফিস থেকে হয়ে যায়। আর যদি মনে করেন ডিস্ট্রিক্ট অফিস থেকে, ডিএলআর অফিস থেকে, সেখান থেকেও হয়ে যায়। এই অর্ডার শিটটা পাওয়ার পরে যদি ক্লেম করে থাকেন, ওনারা যদি মনে করেন যে পুরনো যে খতিয়ানের রেকর্ড ছিল, ধরুন মৃত ব্যক্তির খতিয়ানের রেকর্ড ছিল, ধরুন মৃত ব্যক্তির জমি আপনাদের নামে ওয়ারিশ সূত্রে চলে এসেছে, তাহলে মৃত ব্যক্তির যে খতিয়ানটি ছিল সেই নাম্বারে পুনরায় রেকর্ড ফিরে যেতে পারে। তারপরে আবার যদি মনে করেন যে পুরনো রেকর্ড থেকে নতুন করে ফ্রেশভাবে যদি আমরা আবেদন করি, যতজন ওয়ারিশগণ আছি তাদের নামে জমি রেকর্ড হয়ে যাবে।
তো এই ছিল অর্ডার শিট পাওয়ার পদ্ধতি বা অর্ডার শিট কি। তো জমি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি বা আপনাদের সাথে উপস্থাপন করে থাকি। জমির রেকর্ড সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা বা সমাধানের চেষ্টা, বিএলআরও অফিসের থেকে যে কাজগুলো হয় সেই সাধারণ আইডিয়াটুকু, সাধারণ ধারণা দেওয়া। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভুল ত্রুটি থাকে আমার পক্ষ থেকে যতটুকু জানার বা আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানার সেইগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। স্বাভাবিকভাবেই দৈনন্দিন জীবনে বা মানুষ জীবনে জমি একটি সবথেকে বড় স্থাবর সম্পত্তি। সেই সম্পত্তি কিভাবে রক্ষা করা যায় বা কি আইন আছে না আছে সেই আইন কানুন স্টাডির ক্ষেত্রে এই ভিডিও খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।